আমি খুবই দুঃখিত যে মঞ্চের থেকে আমাকে একসময় চলে যেতে উদ্যত হয়েছিলাম, বাট আমি মনে করি যে আসলে প্রতিটা সবারই একটা সাধারণ শৃঙ্খলা বা সাধারণ থাকা উচিত, সেটা অতিক্রম করে যাচ্ছিল বলে মনে হচ্ছিল আমার কাছে। সেই কারণে প্রথমে আমি আজকে এরকম একটা সভায় এরকম বাংলাদেশের বিদগ্ধজন, যারা বিখ্যাত ব্যবসায়ী, বিশিষ্ট প্রফেশনালস, সংবাদকর্মী, আপনাদের সামনে আজকে বক্তব্য রাখার যে সুযোগ আমি পেয়েছি সেটার জন্য আমি গভীর কৃতজ্ঞতা করে স্মরণ করছি সেই সাহসী বীরদের, যাদের কারণে আমার মতো একজন সাধারণ মানুষ আজকে আপনাদের সামনে এইভাবে মুক্তকণ্ঠে কথা বলতে পারছি। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, কেউ গায়ে লাগাবেন না। এই যে এখানে দেখা যাচ্ছে স্কয়ার হাসপাতাল লেখা, আজ থেকে বহুদিন আগে কোনো এক সময় আমি স্যামসাং মেমোরিয়াল লেকচার দিতে গিয়েছিলাম। সেখানে আমার কাছে এরকম পাঠানো হয়েছিল স্টেজের ছবি, এবং ঠিক এইভাবে লেখা ছিল। 3 দিন আগে আমার কাছে ইমেইলে স্টেজের ছবি পাঠানো হয়েছিল। আমি উত্তরে লিখেছিলাম, আপনারা একটা সাইডে একটা স্ক্রিন দিবেন প্লিজ, আমি যেখান থেকে বক্তৃতা দিতে পারি। উনি উত্তর ঠিক আছে স্যার, আমি ব্যবস্থা করবো, ইমেইলে উত্তর দিলেন। আমি তারপর যেদিন এই ভেন্যুতেই ছিল অনুষ্ঠানটা, আমার যতদূর মনে পড়ে, আমি যখন ঢুকি আমি তখন দেখি যে চিনতে পারছি না আমি জায়গাটা। তো আমি গেটে জিজ্ঞেস করলাম যে কোথায় হচ্ছে এই মেমোরিয়াল লেকচার, বলে স্যার এদিকে, বলে এরকম রুমের ভিতরে ঢুকা। তো আমার একটা লেকচারের মধ্যে দুটো গান ছিল, সেই জন্য আমি গানগুলোর জন্য সাউন্ড টেস্ট করছি। তো এরকম টেস্ট করছি, বেশ কিছুক্ষণ পরে খেয়াল করলাম যে চারপাশে এরকম কোনো ব্যানার নেই, এবং এইরকমভাবে যে জিনিসগুলো লেখা সেগুলো একটাও নেই। আমি তখন একটু অবাক হয়ে তারপরে বের হয়ে বসলাম। তারপর অনুষ্ঠান শুরু হলো। সেখানে আমি কিনোট স্পিকার ছিলাম ফার্মাকোভিজিলেন্সের উপরে, আমার এখনো মনে আছে এই স্টেজে। আমি এই কথাটা পর অনেক জায়গায় মেনশন করি এই একটা কারণে, যে আমি খুবই অবাক হয়েছি। আজকে উনি তপন চৌধুরী সাহেব সামনে আছেন বলে বলছি না, আমি খুবই অবাক হয়েছিলাম। স্কয়ার সম্পূর্ণ অনুষ্ঠান স্থল থেকে তার সকল ধরনের লোগো এবং সব কিছু রিমুভ করে নিয়ে গেছিল। আমি অনুষ্ঠানে এসে দেখছিলাম, কারণ এটা খুবই স্বাভাবিক। ওই স্যামসাং মেমোরিয়াল লেকচারের যে অডিয়েন্স, তাদের কাছে আসলে স্কয়ারের লোগো দেখানো দরকার পড়ে না। এইটুকু বোঝার যে প্রজ্ঞা, এবং উনি আমার যে অনুরোধটার প্রতি ওনারা যে সম্মান দেখেছিলেন, সেটা আজকে আমি আবার গভীর কৃতজ্ঞতা করে স্মরণ করছি। আমি মনে করি আসলে এগুলো সত্যি অনুসরণযোগ্য। আজকেও এখানে যেই জিনিসগুলো লেখা আছে, এগুলো ছাড়া অনুষ্ঠান হওয়া আর এগুলো সহ অনুষ্ঠান হওয়ায় কোনো পার্থক্য তৈরি করে না। আসলে এই নামগুলো পাশে ঝুলে থাকা আর না থাকায় কোনো পার্থক্য তৈরি হয় না। এটা বলার কোনো নাই, কিন্তু তবু আমি দেখতে সাধারণভাবে আমি দেখলে একটা ডিক্লারেশন দিই, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যেহেতু আজকে ওই ধরনের অনুষ্ঠান না, সেই জন্য আমি কথাটা উল্লেখ করলাম এইভাবে আর কি। এখানে অনেক আলাপ এসছে, আমি যে একটা একটা করে পয়েন্ট ধরে বলতে থাকি, এটা মনে হবে যেন মানে একটা একটা করে রিপিট করছে, এরকম না। সাধারণভাবে প্রাইভেট সেক্টরের সঙ্গে এখানে প্রত্যেকে আপনারা জানেন যে আমরা একটা অল্প দিনের সেই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা প্রতিটা ক্ষেত্রে, বিশেষ করে স্বাস্থ্য খাতের প্রতিটা ক্ষেত্রে স্পষ্ট দেখবেন। আপনার এখানে ডাম্বেল ভাই এবং আমি আপনাদের অনুষ্ঠানে গিয়েছি, এবং আপনাদের সঙ্গে আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে বসছি। এখানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছেন, ওনাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে, ওনাদের সঙ্গে এসেনশিয়াল মেডিসিন নিয়ে, ওনাদের সঙ্গে গ্রুপ আকারে আলাদা বসেছি প্রত্যেকবার। এটা নিয়ে কোনোভাবেই আমরা কোনো বিভ্রান্তির সুযোগ রাখতে চাই না যে কোনো সেক্টরের সঙ্গে কোনো রকম আলাপ আলোচনা ছাড়া আমরা কোনো কাজ করছি, সেটা না। এখন প্রশ্ন হচ্ছে আলাপ আলোচনা মানেই আপনার মত আমি নেওয়া না আর কি। আলাপ আলোচনা অবশ্যই আমরা করছি বোঝার জন্য বিষয়টা, এবং সব ক্ষেত্রেই সেটা আমরা চেষ্টা করেছি। আপনারা খেয়াল করবেন, যেটুকু একটা উদাহরণ এখানে আমার বন্ধু ডক্টর শামীম বলছিলেন, আমি ওই মুহূর্তে বসে থাকা অবস্থায় বলেছিলাম কিন্তু যে হ্যাঁ, জানুয়ারি 1 তারিখে আমরা সব প্রয়োগ করব, তার আগ পর্যন্ত, মানে ওখানে বসে থাকা অবস্থায়। ওনারা বলেছিলেন 1 বছর, আমি বসে থাকা অবস্থায় বলেছি এটা আমরা পরবর্তী বছরে 2 বছর করে দিব। আমাদের দিক থেকে কিন্তু কোনোভাবেই, যেটা বলছেন নিয়ন্ত্রণমূলক, কোনোভাবেই সেটা না, নিয়ন্ত্রণমূলক না। কিন্তু আমি খুব বিনয়ের সঙ্গে মানে আমি এই ব্যাপারটাই বলতে চাই যে রেগুলেশন যদি একটা জায়গায় কোনো দেশ থাকে, সেটা কিন্তু হেলথ। মানে এইটা আবার রাষ্ট্রের উপস্থিতি প্রমাণের জন্যে যদি তার পুলিশ সেনাবাহিনী যে এরকম প্রয়োজন, রাষ্ট্রে আসলে স্বাস্থ্য নিয়ন্ত্রণ ওইভাবে প্রয়োজন। প্রশ্ন হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ বলতে আমরা নিবর্তন বুঝি কিনা, নিয়ন্ত্রণ বলতে আমরা ভাই বলছিলেন বন্ধু অত্যাচার বলি কিনা। নিয়ন্ত্রণ মানে কি, যদি অত্যাচারের পর্যায়ে যায়, নিয়ন্ত্রণ যদি নিবর্তনের পর্যায়ে যায়, তাহলে অবশ্যই আপত্তিকর। কিন্তু কোন খাতটা নিয়ন্ত্রিত হওয়া দরকার, কোন খাতটা নিরাপদ হওয়া দরকার,
যদি একটি খাত নিরাপদ হওয়া দরকার হয়, সেটা হচ্ছে স্বাস্থ্য খাত নিরাপদ হওয়া দরকার। আর নিরাপদ হতে হলে পরে নিশ্চয়ই তার একটা মাত্রার নিয়ন্ত্রণ থাকতে হবে। সেই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যেন অত্যাচারী না হয়, সেই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যেন দুর্নীতিগ্রস্ত না হয়, সে যেন একটা স্পেসিফিক স্ট্রাকচারে করে। যেমন এইমাত্র শুনবেন আমরা বলেছি এই পার্থক্য আমরা এবার মুছে দিয়েছি সরকারি বেসরকারি। অবিশ্বাস্য সত্য কথাটা হচ্ছে বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্যে কোনো আইন নেই। আজকে পর্যন্ত আমরা স্পষ্ট বলেছি এটা একেবারেই সোজাসুজি, যে এখন থেকে সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, ডায়াগনস্টিক এক আইন মেনে চলবে। এটা স্পষ্ট বলেছি আমরা। এটা এর আগে এই গত এত বছর ছিল না কিন্তু এটা। এবং এইটার ম্যাট্রিক্স আমরা স্পষ্ট, ঠিক সরকারি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আপনারা কিছুদিন আগে শুনেছেন আমরা বলেছি সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ এক ম্যাট্রিক্সে ইভ্যালুয়েটেড হবে। এবং এটা এতদিন যাবৎ খারাপ শোনাবে কথাটা, এটাকে বায়বীয় ছিল, আমরা এটাকে একেবারে নিউমারিক্যালি নাম্বার হিসেবে এক্সপ্রেস করছি। আমরা বলছি যে একটি মেডিকেল কলেজ আউট অফ 100 কত স্কোর হচ্ছে, কোন জায়গায় কত পাবে, এবং এটা একটা ট্রান্সপারেন্ট প্রসেসে স্বচ্ছভাবে এই মেডিকেল কলেজ তার অবকাঠামোর জন্য এত নম্বর পাচ্ছে, তার শিক্ষকের জন্য, তার ল্যাবরেটরির জন্য, প্রতিটা জিনিস আলাদা ভাগ করে কোনটায় কত নম্বর পাচ্ছে, এবং এটা সমস্ত মানুষকে জানিয়ে দেওয়া হবে। আপনি বললেন যে গ্রেডের কথা, আমরা ক্যাটাগরি হিসেবে বলে দিব যে এই মেডিকেল কলেজ ক্যাটাগরি এ, এই মেডিকেল, এটা সরকারি বেসরকারি বিষয় নাই, এটা ক্যাটাগরি বি, এটা ক্যাটাগরি সি, এটা ক্যাটাগরি ডি। এবং এর পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া দরকার বাংলাদেশে আসলে যে কম্প্রোমাইজ কোয়ালিটি ডাক্তার তৈরি হলে পরে এই ডাক্তার কত পরিমাণ ঝুঁকি তৈরি করে। একটি মেডিকেল কলেজ ক্যাটাগরি ডি হিসাবে যদি 3 বছর চলে এবং যদি 300 ডাক্তার তৈরি করে, এই 300 ডাক্তার তাদের সারা জীবন তাদের সামনে আসা রোগীকে যদি কম্প্রোমাইজ কোয়ালিটির কেয়ার দেয়, এবং এটা যদি নিশ্চিত না করা যায়, কত লক্ষ মানুষ আসলে ওই তিনটা মেডিকেল কলেজের ডাক্তারদের তৈরি করা ডাক্তার নামে যারা বেরোবে তাদের কাছে ঝুঁকির মুখে পড়বে। এই বন্দোবস্তগুলো আসলে সেই জন্যই দুনিয়া জোড়াই একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখে। কথাটা হচ্ছে সেটার নাম অ্যাক্রেডিটেশন কাউন্সিল নাকি মেডিকেল ডেন্টাল কাউন্সিল, সেটা আলোচনা হতে পারে। সেটার নাম কি ডিজি মেডিকেল এডুকেশন, আমরা ওনাদের সামনে বলেছি যে ডিজি মেডিকেল এডুকেশন হচ্ছে একজন মালিক মাত্র। আমরা কিন্তু এই ভাষায় বলেছি কথাটা, যে ডিজি মেডিকেল এডুকেশন হচ্ছে সরকারি মেডিকেল কলেজগুলোর মালিক, অতএব উনি রেগুলেট করবেন না, রেগুলেট করবে ওনার বাইরের একটা বডি যেটা অ্যাক্রেডিটেশন কাউন্সিল। একইভাবে সরকারি হাসপাতাল, আমরা ওই দিন স্পষ্ট বলেছি ডিজি সচিব ওনাদের সামনে, যে সরকারি হাসপাতালগুলোর মালিক হচ্ছেন ডিরেক্টর হাসপাতাল। অতএব যতক্ষণ না একটা অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর হেলথ ফ্যাসিলিটিস হয়ে উঠতেছে ততক্ষণ উনি এটার মালিক, উনি হয়তো একটু মনিটর করছেন, কিন্তু আমরা এটাকে ওনার কাছ থেকে আলাদা করবো। মানে ওনার হাসপাতাল এবং আপনার হাসপাতাল এই দুটো একই নিয়ম মেনে পরিচালিত হতে হবে, একই শর্ত মানতে পারতে হবে, কারণ মানুষ যিনি যাবেন সেবা গ্রহণ করতে ওনাকে একই কোয়ালিটির সেবা পেতে হবে। এক জায়গায় রাষ্ট্র বহন করবে ব্যয়, এক জায়গায় এনজিও হয়তো শেয়ার রেসপন্সিবিলিটি, আরেক জায়গায় সম্পূর্ণ রোগী বহন করবে। মানে কাঠামো তিনটা ভিন্ন হতে পারে, যে রাষ্ট্র বহন করে কোথায়, সরকারি হাসপাতালে রাষ্ট্র বহন করে, এনজিও বহন করে কি ওখানে শেয়ার রেসপন্সিবিলিটি, এনজিও বা অন্যান্য প্রতিষ্ঠান বা দান কেউ করে। আপনি বেসরকারি সম্পূর্ণ আপনি পুরোপুরি লাভজনকভাবে প্রতিষ্ঠিত পরিচালিত হন। অতএব মূল্য ব্যবস্থাপনা পার্থক্য হতে পারে, কিন্তু মানে তো কোনো পার্থক্য হতে পারে না। অতএব কলেজের মান বলেন, প্রতিষ্ঠান যে কোনোটার মানের ব্যাপারে কোনোভাবেই কোনো পার্থক্য হওয়া উচিত না। অতএব এই ব্যাপারটা আপনারা আবার একই সঙ্গে আমরা ভাবি ঢাকায় অসুস্থ হওয়া আর কুড়িগ্রামে অসুস্থ হতে কি পার্থক্য আছে? অতএব ঢাকায় যে টেস্টটা হবে এই মানটাই তো কুড়িগ্রামে হতে হবে। কিন্তু আপনারা আমাদেরকে যারা ডায়াগনস্টিক করবেন বা যারা ক্লিনিক করবেন, তাহলে ঢাকা বলতে মিন করছি যেটা স্ট্যান্ডার্ড, এটা তো সারা দেশের জন্য স্ট্যান্ডার্ড, তাহলে এটা তো বিভিন্ন জেলার জন্য আলাদাভাবে স্ট্যান্ডার্ড হতে পারে না। তাহলে পরে জমির দাম পার্থক্য হওয়ার কারণে ওখানে টেস্টের পার্থক্য হতে পারে খরচের, কিন্তু জমির টেস্টের স্ট্যান্ডার্ডে কোনো পার্থক্য হতে পারে না। আমরা আশা করবো যে আপনারা যারা বেসরকারি শিল্পের মালিক, বেসরকারি হাসপাতাল, আপনারা নিশ্চয়ই এই ব্যাপারটা একমত হবেন যে ঢাকায় না কুমিল্লায় না কুড়িগ্রামে সেজন্য বিনিয়োগের পার্থক্যের কারণে মূল্যে কিছু পার্থক্য হতে পারে, কিন্তু মানে কোনো পার্থক্য গ্রহণযোগ্য নয়, একদম স্পষ্ট। একইভাবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, আমরা বলেছি এটা দুনিয়া জুড়ে একটা মানে একটা ধারণা আছে অত্যাবশ্যকীয় ওষুধের। অত্যাবশ্যক ওষুধের ধারণার ক্ষেত্রে বলাই হচ্ছে যে বাংলাদেশের 1400 ওষুধ আছে, তার মধ্যে 300 বা কাছাকাছি 300 কাছাকাছি ওষুধ দিলে 85% রোগের চিকিৎসা করা যায় মোটা দাগে। এবং এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা তো আজকে না, 77 সাল থেকে এটা স্বীকৃত। অতএব আমরা বলেছি এই ধারণার আলোকে বাংলাদেশের যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে 1400-র মধ্যে এই অত্যাবশ্যক ওষুধগুলো রাষ্ট্র দায়িত্ব নিতে চায়।
রাষ্ট্র কি ইমিডিয়েটলি পারবে না? ধরলাম এখানে 5,000 কোটি টাকার ওষুধ আছে, সরকার এই মুহূর্তে 2,000 বা 1,500 কোটি টাকা খরচ করে, তাহলে বাকিটুকু কোত্থেকে যাবে? অবশ্যই প্রাইভেট সেক্টর থেকে, সেখান থেকে কিনতে হবে। কিন্তু রাষ্ট্রের উচিত বা মোরাল দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের কাছে অত্যাবশ্যক ওষুধগুলো পৌঁছে দেওয়া। এই দায়িত্ব পালনের পদ্ধতি হিসেবে সে মনে করে যে এইগুলো আমরা নিয়ন্ত্রণ না, এটার মূল্য নির্ধারণ করবো। আপনারা প্লিজ শব্দটা খেয়াল করবেন, এটা মূল্য নির্ধারণ করা হবে, এবং মূল্য নির্ধারণের একটা যৌক্তিক পদ্ধতিতে পৃথিবীতে 8 থেকে 12টা পদ্ধতি আছে, এগুলো সবগুলো স্বীকৃত। এবং এই 8 থেকে 12টির মধ্যে কোনটি আমাদের কোন ওষুধের জন্য প্রয়োগযোগ্য সেটা আমরা পৃথিবীর সেরা বিশেষজ্ঞদেরকে এখন এই ভূমিতে এনে আমরা আলোচনা করেছি যে বাংলাদেশের কনটেক্সটে একটি ওষুধ কোম্পানির যৌক্তিক মুনাফার সুযোগ, তার বিকাশের সুযোগ, সীমিত আকারে যদিও যথেষ্ট গবেষণা হয় না, সীমিত আকারে গবেষণার সুযোগ, তার যে রিটেলার্স কমিশন, বাংলাদেশের যে ট্যাক্স স্ট্রাকচার, এবং যে বিনিয়োগের প্রয়োজন এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এগুলোকে ক্যালকুলেট করেই তো আপনারা সবাই যারা ফার্মা ইন্ডাস্ট্রি আপনারা জানেন যে একটা কাঠামো সে 85 সালে মান্নান স্যার তৈরি করেছেন, সেই কাঠামোতেই কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রি আজকে এই জায়গা পর্যন্ত এসছে। এই কাঠামোটা আওতায় ছিল দীর্ঘদিন যাবৎ, সেটা এমআরপি বলেন আর ইন্ডিকেটিভ প্রাইস বলেন, এটা একটা স্ট্রাকচার ছিল, সেইটার আওতায় তো এই দেশের ইন্ডাস্ট্রি বিকশিত হয়েছে। গত 42-43 বছরে যাদের 5 কোটি টাকা টার্নওভার ছিল, তাদের আজকে 1500 কোটি টাকা টার্নওভার। যারা এক্সিস্ট করেন নাই তাদের মধ্যে অনেকে এখন 1200-1500 কোটি টাকা অ্যানুয়াল টার্নওভার আছে। আমরা কোনোভাবে এটা কি ভাবার কোনো কারণ যে একটা সরকার চাইতে পারে যে একটা শিল্প নষ্ট হয়ে যাক, শিল্পের বিকাশ নষ্ট হয়ে যাক? নিশ্চয়ই না। কিন্তু এটা একটা ব্যালেন্স থাকতে হবে, সাধারণ মানুষের প্রাপ্যতা এবং শিল্পের বিকাশ, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকা লাগবে। আপনারা নিজেদের যদি আপনারা সবাই জানেন, আপনাদের ফার্মা ইন্ডাস্ট্রিগুলোকে যদি একসাথে ফেলেন, এখানে আছেন আপনার 5টা লিডিং বা 10টা লিডিং ফার্মা ইন্ডাস্ট্রি গ্রোথ কার্ভ দেখেন, আপনারা দেখবেন যে আকাশ পাতাল পার্থক্য আছে গ্রোথ কার্ভে। আমি খুব অনেস্টলি আপনাদেরকে চিন্তা করতে বললাম, আমরা বলেছি যে এটা একটা রেশনাল রেঞ্জের মধ্যে নিয়ে আসেন, যৌক্তিক একটা রেঞ্জের মধ্যে থাকুক গ্রোথটা, যেটা অবশ্যই তার গ্রোথ হওয়া দরকার। তার প্রোডাক্ট 200 থেকে 300 হবে, কিন্তু সেটা কত দিনের মধ্যে? 200 থেকে 400 হবে কত দিনের মধ্যে? এবং ওনারা, আমরা বলছি 3টা সেক্টর যদি ধরি, একটা তো প্রিভেন্টিভ, পুরোপুরি রাষ্ট্র বহন করে অলমোস্ট, এখানে কিছু এনজিও অল্প অল্প পার্টিসিপেট করে। প্রমোটিভ, মোটামুটি 90% রাষ্ট্র বহন করে, অল্প অংশ বাকিরা। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে প্রাইভেট সেক্টর স্টার্ট করে কন্ট্রিবিউট করা হলো গিয়ে কিউরেটিভ কেয়ারে। এখন কিউরেটিভ কেয়ারের ক্ষেত্রে অবশ্যই মানুষ, তার মানে মূল খরচটা, এই যে আউট অফ পকেট বলতেছি আমরা, তার মানে মূল খরচটা তার কিউরেটিভে। বাকি জায়গাটা রাষ্ট্র, সেটা টিকা দামে হোক, সেটা ক্যাপসুল দেওয়ার নামে হোক, যে কোনোভাবে হোক, রাষ্ট্র প্রাইমারি লেভেলে প্রিভেন্টিভ এবং প্রমোটিভটা নিজে করতেছে। তাহলে কিউরেটিভ কেয়ার আমাদের যদি, যেটা বলেছেন আসলে বিএনপি যদি এই জায়গায় থেকে যেটা বলছিলেন, ওনারা যদি আসলে ফোকাস করে প্রিভেনশনে, তাহলে সেটার ইম্প্যাক্ট হতে 15 থেকে 20 বছর সময় লাগবে। এই 15-20 বছর তো আসলে কিউরেটিভ কেয়ারটা থাকবেই আমাদের বার্ডেনটা। আমি শুধু বলছি যে হ্যাঁ, এই স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে যারা থাকবেন, ওনারা অবশ্যই প্রায়োরিটি সরিয়ে প্রিভেন্টিভ প্রমোটিভে অনেক টাকা বাড়ানো হবে। কিন্তু আজকে প্রিভেন্টিভ ইন্টারভেনশনটা কি আগামী বছরের বাজেটে ইম্প্যাক্ট ফেলবে? মোটেই না, এটা তারা 15 বছর পরে ইম্প্যাক্ট ফেলবে। তাহলে আগামী 15 বছর আমাদের একটা ট্রানজিশনাল ইকোনমি, এটা এই যে ট্রানজিশনটা হচ্ছে, এখানে যেটা বলেছেন খুবই অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে যে আপনি ডিভিডেন্ড বলতেছেন ইয়তকে, তাহলে আবার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিকে তো একটা ডিভিডেন্ড। তো আসলে মানুষ যত দীর্ঘায়ু হচ্ছে, তাদের মগজ অনেক দিন বাঁচতেছে, ওনারা 65, 70, 75, ওনার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিকেও তো রাষ্ট্রের কাজে লাগাতে হবে। আবার আরেকটা হচ্ছে প্রবীণরা একটা সময় যে বার্ডেন হয়ে যাবেন, বার্ডেন শব্দটা ব্যবহারের জন্য দুঃখিত, কিন্তু একটা সময়তে প্রবীণ স্বাস্থ্য যত্ন নিতে হবে রাষ্ট্রকে। তাহলে আমরা মনে করি বেসরকারি খাত আসলে প্রবীণের কাছ থেকে, এমনিতে অন্যভাবে নেই, প্রবীণ স্বাস্থ্যে কিন্তু উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত মানুষের পকেটে অনেক টাকা থাকবে। বেসরকারি খাত শুধুমাত্র যদি ওয়ালেটের চওড়া কত, সেইটার উপরে ইনভেস্টমেন্ট প্রায়োরিটি অল্টার করে সারাক্ষণ, যে কার ওয়ালেট কত চওড়া, আমি সেই জায়গায় ইনভেস্ট করব, এইটাই যদি হয় মানে বিনিয়োগ নির্ধারণের খাত, তাহলে কিন্তু স্বাস্থ্যে বড় ধরনের বিপর্যয় ঘটবে। একটা দেশে, এই 18 কোটি মানুষের দেশে, একটা বিরাট অংশের মানুষের তো আসলে এই অংশটা নাই, তার ওয়ালেটই নাই। ওয়ালেটের চওড়া হওয়া তো পরের কথা। তাহলে যদি বেসরকারি খাত শুধু ওয়ালেটের সাইজের উপরে যদি বিনিয়োগের অগ্রাধিকার নির্ণয় করে,
ভবিষ্যতে স্বাস্থ্যের ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। অতএব সরকারকে আসলে একটা মাত্রায় এই ক্ষেত্রে প্রোটেকশন দিতে হবে, সেটা সোশ্যাল সেফটি নেট না। কিন্তু অবশ্যই সরকারকে আসলে সোশ্যাল সেফটি নেট একটা ধারণা মাত্র, কিন্তু মূলত সরকারকে অবশ্যই ওই মানুষগুলোকে প্রোটেক্ট করতে পারতে হবে। এখন প্রোটেকশনের সময় সে কার মাধ্যমে করবে? নিজের টাকা, নিজের ট্যাক্স, মানে অন্য মানুষের কাছ থেকে আয় করা টাকা বা ট্যাক্স। কিন্তু তার পাশাপাশি তাকে অবশ্যই কিছু মাত্রার, যে কথাটা আমি বলছি, যেটাকে আপনারা বলছেন যে রাষ্ট্রের নির্ধারণমূলক বা নিয়ন্ত্রণমূলক হবে না, ওনারা যদি একেবারেই ডিরেগুলেট করেন, আমি মনে করি যে পৃথিবীতে সবচেয়ে বড় উদাহরণ তো আমেরিকা। ধরলাম ডিরেগুলেশনের চ্যাম্পিয়ন, ও কি ওষুধকে ডিরেগুলেট করে দিচ্ছে? নাকি ওর রেগুলেশনটাই পৃথিবীর সবচেয়ে রেফারেন্স? পৃথিবীতে সবচেয়ে বড় রেফারেন্স কার? আমেরিকান রেগুলেটরের। আপনারা ওই সংস্কার কমিশনও বলতেছেন এফডিএ হচ্ছে রেগুলেটর এবং এফডিএ হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে আমরা যখন সবচেয়ে বড় অনিয়ন্ত্রিত বাজার অর্থনীতির চ্যাম্পিয়ন যারা, সেই সমস্ত দেশেও যদি তাকাই, সেখানেও স্বাস্থ্যকে তারা আসলে একটা মাত্রা নিয়ন্ত্রণ করে। অতএব ব্যাংকিং হয়তো আনরেগুলেটেড থাকতে পারে, ডেফিনেটলি গার্মেন্টস আনরেগুলেটেড থাকতে পারে, কিন্তু স্বাস্থ্য আনরেগুলেটেড পৃথিবীতে আসলে খুব কম দেশে আছে, আমার জানা মতে কোনো দেশেই নাই। অতএব আপনারা নিশ্চয়ই খুশি হন আনরেগুলেটেড শুনলে, কিন্তু আপনি তো এই দেশের নাগরিক। আপনি শুধু একটা ইন্ডাস্ট্রির মালিকই না, আপনি শুধু একটা ডায়াগনস্টিক বা একটা হাসপাতালের মালিক না, আপনি এই দেশের নাগরিক। আপনার কোনো ভাই না ভাই বোন, কোনো চাচা খালা মামা এই দেশের কোনো জায়গায় কোনো হাসপাতালে চিকিৎসা নেবে, কোনো জায়গায় দোকান থেকে ওষুধ কিনবে অথবা কোনো ডাক্তারের কাছে যাবে। আপনাকে তো আসলে এই দেশের নাগরিক হিসেবেও একটা বটম লাইন টানতে হবে। নাকি আমরা এই পাঁচতারা হোটেলের এই রুমের ভেতরে বসে আমরা যারা আলাপ করছি, এই হোটেলের বাইরে থাকা মানুষের ব্যাপারে আমাদের কোনোই দায়িত্ব নাই? তাদের কথা ভাবার জন্য কোনো লোক নাই? এখানে যারা আছেন, আমার বিশ্বাস এখানে বিরাট অংশের মানুষ এইভাবে চিন্তা করেন। কিন্তু হয়তোবা আপনাদের অ্যাপারেন্টলি যেটা বললাম যে প্রথম ওই যে উনি বলছেন যে ইমিডিয়েট বেনিফিট আর লং টার্ম বেনিফিট, হয়তো ইমিডিয়েটলি আপনি বেনিফিটটা দেখতে পান কিন্তু লং টার্ম বেনিফিটটা দেখতে পান না। তাহলে কি সেই বেনিফিট? বেনিফিট হচ্ছে বাংলাদেশের সকল উন্নয়ন মিনিংফুল তখন যখন মানুষ সুস্থ থাকবে। এই যে আপনারা খেয়াল করবেন, বিরাট বিরাট বিল্ডিং, বড় বড় ব্রিজ, বড় বড় রাস্তা, বড় বড় ইট পাথর লোহা লক্করের যে উন্নতি, এগুলো মিনিংলেস যদি মানুষ সুস্থ না থাকে, একদমই না। তাহলে এই সকল উন্নয়ন তখনই ট্রান্সলেটেড হবে ইনটু আ রিয়েল বেনিফিট যদি মানুষ হেলদি থাকে। তাহলে ইনভেস্টমেন্ট যেমন ব্রিজে লাগবে, ইনভেস্টমেন্ট যেরকম আমার রাস্তায় লাগবে, ইনভেস্টমেন্ট যেরকম ইন্ডাস্ট্রিতে লাগবে, ইনভেস্টমেন্ট ডলার আর্ন করার জন্য আরএমজিতে লাগবে। কিন্তু দিনের শেষে এই সকল আর্নিং তো মিনিংলেস যদি 18 কোটি মানুষ সুস্থ না থাকে, যদি তারা এটা বোঝার মতন তারা জ্ঞান না থাকে, শিক্ষিত না হয়। তাহলে আমরা আশা করব আর কি, এই অবশ্যই বেসরকারি খাতের অংশগ্রহণটা যেন সম্মানজনক হয়, এটা যেন নির্যাতন অত্যাচারের পর্যায়ে যেন নিয়ন্ত্রণ না যায়, এটা যেন সত্য। আবার একই সঙ্গে বেসরকারি খাতের সঙ্গে হ্যান্ডস ইন হ্যান্ড হওয়ার জন্য, হাতে হাত রাখার জন্য তো দুইজনকে হাত বাড়াতে হবে। আমরা যখন ওনাকে বলি যে জানুয়ারির 1 তারিখ কিন্তু সব বন্ধ করে দিব, তখন তো ডাম্বেল ভাই আর শামীমকে বলতে হবে যে ঠিক ভাই, খসরু ভাই 31শে ডিসেম্বর পর্যন্ত আপনি খালি রাখেন, 1 তারিখে যদি আপনি নিয়মের বাইরে পান বন্ধ করে দিবেন। এইটুকুনি বললে আমরা তাহলে বলবো 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা চুপ থাকবো। একইভাবে ফার্মা ইন্ডাস্ট্রিকে যদি আমরা বলি ভাই দেশের 85 ভাগ মানুষের জন্য 300 ওষুধ নিয়ন্ত্রণ করব, বাকি 1100 আপনারা নিজেরা বিক্রি করেন, তখনও কি আপনারা আমাদেরকে বলবেন না যে আচ্ছা ঠিক আছে 1100-1400-এর মধ্যে 300 অন্তত প্রাইসটাকে রিজনেবল প্রফিটের মধ্যে রাখেন? আমরা কি কোনোভাবেই চাইবো যে আপনি যেই টাকা খরচ হবে প্যারাসিটামল বানাতে তার চেয়ে কম দামে বিক্রি করেন? একটা রাষ্ট্র বা সরকারের দায়িত্ব থাকা মানুষ তো উন্মাদ না। অতএব আমরা বলছি যে 85 ভাগ চিকিৎসার জন্য যে ওষুধগুলো লাগে সেগুলো উৎপাদনে আপনারা একটু মনোযোগ দেন, আর আপনারা লাভ করার জন্য অবশ্যই বাকি ওষুধগুলো থাকলো। এখন লাভ মানে কি? লাভ মানে কি আসলে? কত লাভকে লাভ বলা যায়? এই কথাটা তো আসলে চিন্তা করা দরকার যে আসলে কত লাভকে লাভ বলা উচিত। এই জন্য আমি একটু আগে বলছিলাম যে আপনারা যদি টপ 10 বা টপ 20 ইন্ডাস্ট্রির গ্রোথ কার্ভ দেখেন তাহলে বুঝতে পারবেন কত লাভকে লাভ বলা উচিত। রিইনভেস্টমেন্ট কত করা উচিত একটা বছরে? আপনারা এগুলোর ব্যাপারে এক্সপার্ট, কিন্তু আপনারা নিশ্চয়ই এটা একটা রিজনেবল লিমিট আছে। আসলে আমার মনে হয় এইটা যদি আপনারা নিজেরা কনসেনসাস যেটা বলছেন বিজিএমইতে করেছেন, আমরা বলবো বাপি আপনারা বলেন যে হ্যাঁ রিজনেবল প্রফিট আমরা মনে করি 21%, আমি কথা বা ইট ইজ রেঞ্জিং বিটুইন 15 থেকে 22%। আপনারা বলে ফেলেন, কোনোই অসুবিধা নাই, কিন্তু এটা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে হোক। এখন বলবেন যে কেন না? কারণ একটু আগে যেটা নিয়ে আলাপ হচ্ছিল, আমরা বিভিন্ন কোম্পানির
অডিট রিপোর্ট দেখেছি, আজকে আমি বলতে চাই নাই, যে জন্য আমি চলে যাচ্ছিলাম। স্যার 20 মিনিট হয়ে গেছে। অডিট রিপোর্টে দেখা যায়, আমি যে শেষ করে ফেলবো এখনই, অডিট রিপোর্টে দেখা যায় প্রমোশনাল এক্সপেন্ডিচার যাদের আছে কারো কারো 100 কোটি টাকারও বেশি ডিক্লেয়ার্ড অডিট রিপোর্টে আছে। অতএব প্রমোশনাল এক্সপেন্ডিচার মানে তখন বলা হয় যে এটা হচ্ছে ওই রিপ্রেজেন্টেটিভের বেতন, রিপ্রেজেন্টেটিভ কত হাজার তাদের বেতন, আমরা কিন্তু এগুলো অ্যানালাইসিস করেছি। এবং সবচেয়ে বড় কথা, এই যে 5 তারা হোটেলে আমরা আসি, এই একটা সন্ধ্যায় 1 কোটি টাকা খরচ হয়, হু ইজ পেইং? একদম ফ্ল্যাট প্রশ্ন। আমরা নিশ্চিত হলাম যে আমি টাকা নেই না, কিন্তু আমরা এখানে যখন 1 কোটি টাকা এক সন্ধ্যা হয়, গালা নাইট করি 3 কোটি টাকায়, এই টাকা কে দেয়? এটা তো কেউ না কেউ দেয়, এটা কোম্পানি দিতে পারে না। কোম্পানি নিশ্চয়ই এটা তার ওষুধের উপরে বসায়। তাহলে এই গালা নাইটের গান শোনার সময় অথবা বের হয়ে 5 স্টারে ভাত খাওয়ার সময় কি আমাদের মনে পড়ে ওই মানুষের কথা? তাহলে টাকা আমার নিতে হবে না তো। যারা আমরা স্পেনে যাই একসঙ্গে 40 জন পাঠান নাই স্পেনে, আমাদের কাছে লিস্ট আছে কোন 40-50 জন স্পেনে গেছেন, ব্রাজিলে গেছেন, কতদিন গেছেন, তো সেই টাকা কে পরিশোধ করেছে? অতএব প্লিজ এইভাবে আর্গু করবেন না। আমরা জানি স্পষ্ট, জেনেই কথাটা বলতেছি যে আসলে কত টাকা আনুমানিক খরচ হয়। আপনি আমি নেই না, আমাদের 1,40,000-এর মধ্যে হয়তো 1 লক্ষই নেয় না, হয়তো 1,20,000-ই নেয় না, কিন্তু তার মানে তো এই না যে টাকাটা নেওয়া হয় নাই। আপনাদের 40 জন 60 জন করে বিভিন্ন ব্রাজিল স্পেনের টিম যায় নাই, আমাদের সপ্তাহ ধরে ঘুরে আসে নাই? 5 তারা হোটেলে যে অনুষ্ঠান হয় গালা নাইট হয় নাই? আপনারা যে কোনো একটা হোটেলের লিস্ট নেন তো গত বছরে কয়টা অনুষ্ঠান প্রফেশনাল বডি করেছে দেখেন, অফ হুইচ কত টাকা আসলে প্রফেশনাল বডি নিজস্ব অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে, কত টাকা অন্যরা? এই প্রশ্ন তোলার জন্য দুঃখিত, কিন্তু আমি আজকে যেই অবস্থা আপনি নিয়ে গেলেন সেই জন্য এই প্রশ্নটা আজকে তুলতে বাধ্য হলাম যে আমাদেরকে এগুলোর উত্তর চিন্তা করা উচিত। এই টাকাটা মানুষকে দিতে হয়। আমি মূল কথাটা বলতে চাই, প্রাইভেট সেক্টরের উন্নতি এবং প্রাইভেট সেক্টরের সরকারের পাশে চলার জন্যে যতটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার করা যায় ততটুকুই আমাদের করতে হবে। অবশ্যই আমরা একটাও বাজে প্রতিশ্রুতি দেই না। আমি একবারও কোনো যে আলোচনা আমরা ফার্মা ইন্ডাস্ট্রির সঙ্গে ইফতারের টেবিলে করি ওইটার বাইরে কখনো কোনো কাজ করি না। যে আলোচনা শামীম বা বিশ্বাস ভাইয়ের সঙ্গে করি, ডাম্বেল ভাইয়ের সঙ্গে, তার বাইরে আমরা কোনো কাজ করি না। কিভাবে? আমরা যেটা বুঝতে পারি, এপিআই আজকে 42 বছর পরে আমরা এখনো বানাইতে পারি না এপিআই 21টা, 30টা এপিআই আফটার 42 ইয়ার্স, কিন্তু 82 পরে। তাহলে এপিআই কি বানাতে হবে না আমাদের? এপিআই তো লাভজনক না। স্যার শেষ করুন। ঠিক আছে, আমি সরি। আচ্ছা, আমি একটা জাস্ট আপনাদের শেষ কথাটা বলে ফেলি যে কোনো রকম ভুল বুঝাবুঝির বিষয় নাই। আপনাদের যদি কোনো বেসরকারি খাতের যে কোনো জন যুক্তিসঙ্গত মুনাফার সুযোগ নেই বলে মনে হলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে বসবেন। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বেসরকারি খাত না, শুধুমাত্র ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা সামগ্রিকভাবে যে কেউ, আপনারা আপনাদের যে কোনো ধরনের যদি মনে হয় যে কোনোটা আপনাদের জন্য রেস্ট্রিকটিভ, কোনোটা আপনাদের বিকাশের পথে বাধা, অবশ্যই অবগত করলে আমরা সেই ধরনের কোনো রেস্ট্রিকশন রাখতে চাই না। আরেকটা জিনিস খুবই স্পষ্ট, এখানে আমাদের সামনে সম্ভাব্য যারা আগামীতে দায়িত্বপ্রাপ্ত হবেন ওনাদের সামনে আমরা বলছি, আপনাদের হাতে অফুরান সুযোগ আছে। আপনারা চাইলে যদি চান একেবারে একটা আনরেগুলেটেড হেলথ খাত, তাহলে আপনারা সেটা তখন তৈরি করে নিন। কিন্তু আমরা বলে যাব যে পৃথিবীর কোনো দেশে স্বাস্থ্য অনিয়ন্ত্রিত থাকে না। অতএব আমরা এটাকে অবশ্যই নিয়ন্ত্রিত খাত হিসেবে চাইব, কিন্তু কোনোভাবেই সেটা যেন শিল্পের অথবা বেসরকারি বিনিয়োগের বিকাশের প্রতিবন্ধক না হয়। এই হচ্ছে আমাদের সর্বশেষ কথা। ধন্যবাদ সবাইকে।